পারে যে হারবে। 135 জন প্রার্থী খাড়া করব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রার্থী দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে দাঁড়াতে পারেন। আমি তো চাইবো মমতা ব্যানার্জি আরবার দাঁড়ান। ট্রাই এগেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভাওতা দিচ্ছে। সবচেয়ে বড় ওনাদের ভোট অস্ত্র হচ্ছেন মমতা ব্যানার্জি। আমার বাবা বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দিয়ে আবার গিয়ে কবরে শুয়ে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মুসলিমরা ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবছর যাওয়ার মুখেই আছে। পুলিশ দিয়ে তৃণমূলের নেতারা জায়গা দখল করে নিচ্ছে। নন্দীগ্রাম নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে। এবারে নন্দীগ্রামের নির্বাচন যেই প্রক্রিয়া চলবে তাতে কি ফল বেরিয়ে আসবে সেটা নিয়ে নানা মহলে নানা জল্পনা। ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি দাবি করছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী দেবেন। অন্যদিকে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী আবার দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আহ্বান জানাচ্ছি, নন্দীগ্রামে আসুন, হারছেন এবং সাকসেস হবেন কোনো না কোনো একটা সময়। সেই তথ্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তুলে দিলেন। তবে হুমায়ুন কবির যে নির্দিষ্টভাবে বলছেন দুটি জায়গার নাম, একটা নন্দীগ্রাম একটা ভবানীপুর, সেখানে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, মিমের সাথে জোট করেন, বামেদের সঙ্গে জোট করেন, অথবা আমরা দেখতে পাচ্ছি আইএসএফ তাদের সঙ্গে যদি জোট করেন, তাহলে মুসলমান ভোট একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভাগ্যে যে মুসলমান ভোট আছে সেটাও ট্রান্সফার হয়ে যেতে পারে হুমায়ুন কবিরের দিকে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট রয়েছে ভবানীপুরে, বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ডে, সেটাও ট্রান্সফার হয়ে যেতে পারে হুমায়ুন কবিরের দিকে। অর্থাৎ মুসলমান ভোট যে কাটা পড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে মুর্শিদাবাদ সহ আমরা বহরমপুর, তার পাশাপাশি নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই বিস্তীর্ণ অঞ্চলগুলো যদি দেখি স্পষ্ট বুঝতে পারবো হুমায়ুন কবির সেখানে মাটি শক্ত করছেন। ইতিমধ্যে হুমায়ুন কবির আমাদের সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুরে তার দাঁড়ানো বা তার প্রার্থী দেওয়া নিয়ে কী মন্তব্য পেশ করছেন সরাসরি শুনে নিন। 135 জন প্রার্থী খাড়া করব, 35-এর মধ্যে নন্দীগ্রামে লিডার অফ দ্য অপোজিশনের বিরুদ্ধেও প্রার্থী দেব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রার্থী দেব। আমরা শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য। এবার চলে যাব শুভেন্দু অধিকারীর কাছে। ইতিমধ্যে তৃণমূলের অভ্যন্তরে জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে দাঁড়াতে পারেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী তিনি আহ্বান জানাচ্ছেন আবারও আসুন নন্দীগ্রামে, আসুন নন্দীগ্রামে এসে যে নির্বাচনী কাজকর্ম তাতে অংশগ্রহণ করুন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর আহ্বান এটা খুব ইম্পর্টেন্ট। তবে শুভেন্দু অধিকারী এটাও বলছেন ভবানীপুরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো দল যদি অনুমোদন দেন আপনাকে ভবানীপুরে দাঁড়ানোর জন্য তাহলে কি দাঁড়াবেন, বলছেন সেটা সময়ের ব্যাপার, সময় বলবে, এখন এগুলো নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। অর্থাৎ শুভেন্দু অধিকারী সরাসরি বেঙ্গল লিবার্টির পর্দায় কি বললেন শুনে নেব। ভবানীপুরের ভবিষ্যৎ কি হতে পারে? ৭৭ নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। হুমায়ুন কবির বলছে না, আমি এক্ষুনি বলতে যাবো না। আমি তো প্রথম দিন থেকে বলেছি মমতা ব্যানার্জি হারবে যদি দাঁড়ায়। দাঁড়াবে কিনা জানি না, কারণ গতবারেও তো ভবানীপুরে দাঁড়ানোর কথা ছিল, ওখানে চলে গেছে। নন্দীগ্রামে হ্যাঁ, তো হেরে গেছে। তো এখনো ভোট ঘোষণা হয়নি, কি করে বলবো? মোটামুটি যদি আপনি পার্টি যদি অ্যালাউ করে তাহলে আপনি কি ভবানীপুরে দাঁড়ানোর আমি জন্য? বলবো না, পার্টির কথা পার্টির ভিতরে বলবো, আপনাকে বলবো। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন নন্দীগ্রামে দাঁড়াতে, এমনটা শোনা যাচ্ছে। না, আমি কোনো বলবো। ওদের তৃণমূলের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে শক্তি, সবচেয়ে বড়, মানে ওদের মধ্যে বলছি সবচেয়ে বড় ওনাদের ভোট অস্ত্র হচ্ছেন মমতা ব্যানার্জি, যার নামে ওরা ভোট করে। তো তিনি দাঁড়িয়ে যেখানে হেরে এসছেন, ওনাদের স্টকে আর কিছু আছে বলে আমার মনে হয় না। ঠিক। আমি তো চাইবো মমতা ব্যানার্জি আরবার দাঁড়ান। মানে কোথায়? নন্দীগ্রাম থেকে? উচিত দাঁড়ানো। ট্রাই এগেন। মানে এক না একদিন সফল হবে এরকম? ট্রাই এগেন। ফেলিওর ইজ দ্য সাকসেস অফ পিলার হতে পারে, তো দাঁড়ান। আমি চাইবো দাঁড়ান। আর ওর থেকে বড় কোনো ওদের মেটেরিয়াল আর আছে বলে আমি মনে করি না। ট্রাই এগেন প্লিজ কাম, ম্যাডাম চিফ মিনিস্টার প্লিজ কাম, ট্রাই ওয়ান্স। তা আমি তার দল বদল নিয়ে, মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন। নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে 1টা লোক লাগবে, প্রপোজার। সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট
2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95%, 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। টোটাল কতগুলো আসনে প্রভাব পড়বে? গোটা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো মুসলিম অধ্যুষিত আসনে প্রভাব পড়বে? বিহারে যেমন প্রভাব পড়েছে। বিহারে তো 24টা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় 5টাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে। কংগ্রেস 61টাতে লড়ে 6টা সিট পেয়েছে। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার প্রসঙ্গে আসি। ইতিমধ্যে হুমায়ুন কবির যে দল তৈরি করছেন, সেটা 22 তারিখ সেই দলের নাম প্রকাশ করবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনী যে প্রচার, সেই প্রচার তিনি শুরু করবেন। অর্থাৎ হুমায়ুন কবির নির্দ্বিধায় তিনি মুসলমান ভোটকে একাট্টা করার নেপথ্যে কাজ করতে শুরু করেছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে তার যে প্রভাব, তা বিস্তার করতে শুরু করেছে। এখানে পজিটিভ পয়েন্ট যেগুলো চলে আসছে, সেগুলো আপনাদের উল্লেখ করছি। আইএসএফের প্রধান নওশাদ সিদ্দিকী, শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদ সিদ্দিকীর যোগাযোগ হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের পাশে রয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে মিমের তরফে ইতিমধ্যে তাদের যে কর্মকাণ্ড, তা শুরু করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যে মিম তাদের যে নির্বাচনী কাজ, তা শুরু করে ফেলেছে। বিহারে দেখা গিয়েছে যে মিম কার্যত ভোট কাটোয়া হিসাবে বড় ভূমিকা পালন করেছে। ফলে এ রাজ্যে মিম কি একইভাবে ভোট কাটোয়া হিসাবে কাজ করবে, বা হুমায়ুন কবির কাজ করবে, বা আইএসএফ কাজ করবে, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। যদি আমরা 2011 সেন্সাস দেখি, এই রাজ্যে 27% মুসলমান, কিন্তু 2011 সালের পর থেকে যেহেতু সেন্সাস হয়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে 2025 বা 26 সালে আমরা সরাসরি দেখতে পারবো যে এই মুহূর্তে দাদা একটু আপনার কাছে যাবো, এই মুহূর্তে সবটা মিলিয়ে মিম একটা বড় ভূমিকা পালন করছে 27% ইসলাম ভোটের মধ্যে। আপনি একটা কথা বলুন, ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিরোধিতা করব, কিন্তু ওয়াকফ শেষ পর্যন্ত পোর্টালে আপলোড করার নির্দেশ দিলেন। এসআইআর হতে দেবো না, এসআইআর হচ্ছে, সিএ হতে দেবো না, হচ্ছে। কিন্তু মাঝখানে এই পরপর মুসলমানদের রাস্তায় নামিয়ে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি করা হলো। আপনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে ছিলেন, সবটা মিলিয়ে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভাওতা দিচ্ছেন এবং তাদেরকে বিপদগামী করে ফেলছেন।
আমরা দেখলাম উনি এসআইআর হবে না বললেন, কিন্তু এসআইআর হলো। এসআইআরটা তেমন কিছুই নয়। আমার বাবা 2019 সালে উনি বললেন এসআইআর মানে হচ্ছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিবেন, পাকিস্তানে পাঠিয়ে দিবেন, আফগানিস্তানে পাঠিয়ে দিবেন। আমরা লক্ষ্য করলাম যে এসআইআরটা কিছুই নয়। আমার বাবা 2019 সালে 14 জুলাই মারা গেলেন, আর 2021 সালে 29 এপ্রিলে এসে বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দিয়ে আবার গিয়ে কবরে শুয়ে পড়লেন। এই যে নামটা থেকে গিয়েছে ভোটার লিস্টে, এটা এই বাদ যাবে, এইটার নামই হচ্ছে এসআইআর, কিছুই নয়। এটা আমরা শিক্ষিত মুসলিম, এটা আমরা বুঝতে পেরেছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছি। না, এই শিক্ষিত মুসলমানের সংখ্যা কি এই রাজ্যে কমে আসছে? বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাঁওতাবাজিতে আপনাদের কথায় কেন পা বাড়াচ্ছেন তারা? আমরা পা বাড়াতে চাইছি না তো, ওনার কাছ থেকে তো আমরা আস্তে আস্তে সরে আসছি। সমস্ত মুসলিম সমাজ আর কিছুদিনের মধ্যে বুঝে যাবে। যেমন ধরুন ওয়াকআপটা উনি বললেন যে আমার রাজ্যে আমি ওয়াকআপ আইন, যে আইন কেন্দ্র সরকার করেছেন, নরেন্দ্র মোদী করেছেন, সেই আইন আমি লাগু করতে দেব না। কিন্তু সেই আইন লাগু হলো, এবং এমন সময় তিনি নোটিফিকেশন করলেন তার গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন আর মাত্র 8 দিন সময় আছে। 27 তারিখে উনি নোটিফিকেশন করেছেন যে উম্মিদ পোর্টালে ওয়াকআপ সম্পত্তিকে আপলোড করতে হবে। তারপরে আমরা দেখলাম 5 তারিখে সেই উম্মিদ পোর্টালের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, এবং বৃহত্তর অংশ আমাদের মাত্র 26,000 সম্পত্তি উম্মিদ পোর্টালে আমরা আপলোড করতে পেরেছি। বাকি 54,000 সম্পত্তি আমরা আপলোড করতে পারিনি। এর জন্য আমরা বড় মুসিবতে ফেসে যাব, মানে অনেক বড় বিপদে পড়ে যাব। সেইটা আমাদেরকে এখন ট্রাইব্যুনাল কোর্টে আসতে হবে, কেস করতে হবে, উকিল ধরতে হবে, খরচ খরচা হয়রান, দিনের পর দিন আমাদেরকে কলকাতায় পড়ে থাকতে হবে। এইটা আজকে আমরা বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে আমাদেরকে ফাঁসাইয়ে দিলেন। হুমায়ুন কবির, আইএসএফ, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল যেমন মিমো আছে, তারা যদি একত্রিত হয় বা বাম কংগ্রেসও যদি তাতে হাত মেলায়, তাহলে মুসলমান ভোট কি বড়সড় কাটা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক থেকে? কে পাবে সেটা বলতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মুসলিমরা ভোট দেবে না, মানে এটা কনফার্ম হয়ে যাচ্ছে? কনফার্ম। এবং মুসলিমদের যে শিক্ষিত বড় অংশ, সেই বড় অংশটাও নরেন্দ্র মোদীর দলের সঙ্গে যুক্ত হতে চাইছে। কিন্তু বারবার বলছে যে নরেন্দ্র মোদীর দল অ্যান্টি মুসলমান, এটা তো প্রপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে। কাজের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মমতা ব্যানার্জি বলার চেষ্টা করছে সেটা নয়। ভারতীয় আইন কানুন মেনে চললে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা ভারতীয় মুসলমান, আমাদের কোনো অসুবিধা হবে না। হুমায়ুন কবিরকে কি আপনারা সাধুবাদ জানাচ্ছেন নাকি না এটা অন্যভাবে দেখছেন? উনি রাজনীতি করার জন্য এসব করছেন, রাজনীতি হচ্ছে। না, আর নৌসাদও রাজনীতি করছেন। উনি অনেকটাই ভালো ছেলে, এটা আমি বলবো। নৌসাদ মানে যেটুকু বোঝে, নৌসাদ এই ওয়াকআপের জন্য অনেক আগেই বলেছিলেন যেটা আপলোড করা দরকার। সেই সময় আমরা মুসলিম সমাজ শুনিনি, আজকে বোঝা যাচ্ছে যে নৌসাদের মোটামুটি কথা ঠিকঠাক রয়েছে। আর অন্যদিকে দাঁড়িয়ে মিম যেভাবে প্রভাব বিস্তার করছে একে একে, মিম এখানে কিছু করতে পারবে না। হায়দ্রাবাদের পার্টি এখানে কি করবে? কিন্তু ভোট কাটো হিসাবে বিহারেও কাজ করেছে, হায়দ্রাবাদের পার্টি হয়ে। ভোট কাটুক আর না কাটুক, তারা রাজনৈতিক দল লড়তেই পারে, রাজনীতিতে লড়াই করতেই পারে, প্রার্থী দিতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটটা নিয়ে খুব রিস্কে পড়ে আছেন মনে করছেন? মানে একসময় তার স্ট্রং ভোট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্ষমতা হারাবেন, শিওর আপনি? একদম কনফার্ম। বেশ, থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবেন, কার্যত সেটাই বলছেন। সাধারণ মানুষ যারা রয়েছেন, কি হারাবেন না হারাবেন? হ্যাঁ শিওর হারবে। ক্ষমতা হারাবেন? হ্যাঁ ক্ষমা। আপনি তাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবেন? দেখি কি করা যায়, আমি তো বলতে পারবো না, এখনই টাইম আসেনি তো। টাইম আসে তারপরে বলবো, এখনই বললে তো মানে লাভ নেই তো। আমি দেখি কি মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবেন না থাকবেন? বলতে পারছি না। বলতে পারছেন না। আপনি কি বলছেন, থাকবেন না হারাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবছর যাওয়ার মুখেই আছে। যাওয়ার মুখে আছে? অবশ্যই। মুসলিম সম্প্রদায়ের মানুষকে এতদিন যা ভুল বোঝাচ্ছিলেন, এটা মুসলিম সমাজের মানুষ বুঝতে পেরেছেন, এবং মুসলিম সমাজ কিন্তু সঠিক রাস্তা বেছে নিচ্ছেন। আমরা দীর্ঘদিন তৃণমূল করে এসছি, আর তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে। এখন কিন্তু আর ভুল করবো না। আমরা নিজেকে মুসলমান সম্প্রদায়ের মানুষ, অবশ্যই আপনারা তাই মুসলমান আমরা। তা সত্ত্বেও আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। মুসলিম সমাজের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেরিয়ে গেছে। এতদিন ছিলাম। ছিলেন, এখন আর নেই। না, এখন আর। ফলে মুসলমান দুর্নীতি এই যে দেখি। ওয়াকআপ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। এখন সেই 80,000 ওয়াকআপ সম্পত্তির মধ্যে 26,000 আপলোড হলো। এখন বাকিটা ট্রাইব্যুনালে যেতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে মানুষকে, মুসলিম সমাজের মানুষকে ওয়াকআপ সম্পত্তির রাস্তাটা আরও অনেক কঠিন করে দিলেন। এটা একটা মুসলিম সমাজের মানুষকে বড় সমস্যার মধ্যে ফেলে দিলেন। এই কারণে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু থাকা থাকবে না সত্ত্বেও পুলিশ দিয়ে তৃণমূলের নেতারা জায়গা দখল করে নিচ্ছে। তাহলে কি করা যাবে বলে? তাহলে ক্ষমতা হারিয়ে অটোমেটিক হারিয়ে দিচ্ছে মমতা। এই হচ্ছে মুসলমান সম্প্রদায়ের তাদের বক্তব্য। তারা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই।
অন্যদিকে দাঁড়িয়ে হুমায়ুন কবির, যেটা বলছিলাম, তিনি যে আলাদা দল করছেন তার কি প্রভাব পড়বে, মিমের কি প্রভাব পড়বে, তার পাশাপাশি কমিউনিস্ট পার্টি, তারপর নওশাদ সিদ্দিকীর পার্টি অর্থাৎ আইএসএফ এবং কংগ্রেস সবাই একত্রিত হয়ে কি প্রভাব ফেলবেন সামগ্রিকভাবে ভোটে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে হুমায়ুন কবির যদি মমতার এগেনস্টে প্রার্থী দেন বা শুভেন্দু অধিকারীর এগেনস্টে প্রার্থী দেন, এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাপ, সে চাপ অনেকটা বেশি। কারণ শুভেন্দু অধিকারী বারবার বলেছেন মুসলমানদের ভোট তারা পান না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মুসলমানদের ভোট পান। তাদেরকে দুধেল গাই বলেন, তাদেরকে তেজপাতা হিসাবে আখ্যা দিয়েছেন, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেন। আজকে যদি মুসলমান ভোটটা যদি চলে যায়, 2021-এর সেন্সাস 2011 সেন্সাস মোতাবেক 27% এ রাজ্যের মুসলিম ভোট, কিন্তু সাম্প্রতিককালে গত 10 বছরে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে, সেটা প্রায় 33% হয়ে গিয়েছে। যদি এই সংখ্যক মুসলমান ভোট তার মধ্যে থেকে 3 থেকে 4% যদি উল্টে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি যে উল্টে যাবে সেটা ভোটের অঙ্কতেই প্রমাণিত। এখন দেখার বিষয় এর ভবিষ্যৎ কোন দিকে এগোয়। তবে মুসলমানরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না, কার্যত সেই বিষয়টাই সামনে উঠে আসছে। কারণ ওয়াকফ হতে দেব না, ওয়াকফ হলো, ওয়াকফের যেই পোর্টাল সেখানে আপলোড করা হচ্ছে সম্পত্তি, সেটা নবান্নের নির্দেশে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ অন্যান্য যেই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা রয়েছেন তাদেরকে পথে নামিয়েছিলেন, একাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তার ক্ষতিপূরণ কে দেবে? এখানেই শেষ নয়, সিএএ হতে দেব না, সিএএ হলো, এসআইআর হতে দেব না, এসআইআর হলো। ফলে যা হতে দেব না বলেছেন, যা মুসলমানদের ভোট টানার জন্য বলেছেন, সেটাই এই রাজ্যে বাস্তবায়িত হয়েছে এবং সেটাই একাংশ সংখ্যাগুরু সম্প্রদায়ের মুসলমানরা তারা বুঝতে পেরেছেন। ফলে এই ভাঁওতাবাজিতে তারা আর নেই, সেটা কার্যত আজকে স্পষ্ট করলেন বেঙ্গল লিবার্টির পর্দায়। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।